সবাইকে স্বাগত আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা এমন একটা রাজনৈতিক ভূমিকম্প নিয়ে কথা বলবো যেটা আসলে কেউই আশা করেনি। একটু ভাবুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিচ্ছেন যেন ইরানের সাথে উত্তেজনা আর না বাড়ে। এই একটা অপ্রত্যাশিত ঘটনা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যকার পুরো হিসাব নিকাশ একেভাবে পাল্টে দিচ্ছে। তো চলুন পর্দার পেছনের আসল ঘটনাটা একটু তলিয়ে দেখি। ঐতিহাসিক মিত্রদের মধ্যে সাধারণত কি হয়? রুদ্ধদ্বার বৈঠক বা পর্দার আড়ালে একেবারে চুপচাপ আলোচনা, তাই না? কিন্তু ট্রাম্পের বার্তার সুর এবার অনেক বাঘা বাঘা বিশ্লেষককেও চমকে দিয়েছে। কারণ বার্তাটা ছিল একদম ওপেন, সরাসরি আর বলতে গেলে প্রায় অপমানজনক। ট্রাম্প নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে ইরানে হামলা করাটা একদমই ঠিক হবে না, কারণ আলোচনার মাধ্যমে সমাধানের একটা সুযোগ এখনও আছে। দীর্ঘদিনের এমন দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে, তাও আবার প্রকাশ্যে এরকম একটা বার্তা, ব্যাপারটা সত্যি বিরল। আজ আমরা এই পুরো জটিল পরিস্থিতিটা মূলত 5টা ধাপে বোঝার চেষ্টা করব। 1. এই প্রকাশ্য রাজনৈতিক ফাটল। 2. আমেরিকার নাজুক ভারসাম্য। 3. ইসরায়েলের কৌশলগত অবিশ্বাস। 4. ইরানের হিসেবি আত্মবিশ্বাস। এবং 5. এই চরম অনিশ্চিত ভবিষ্যৎ। এই প্রতিটি পক্ষের জায়গা থেকে আমরা পরিস্থিতিটা ডিকোড করব, যাতে পুরো চিত্রটা আপনাদের কাছে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, এই প্রকাশ্য রাজনৈতিক ফাটল বা দৃশ্যমান মতভেদ। এই মূল ঘটনাটার কেন্দ্রে আছে একটা খুব পরিষ্কার বার্তা। ট্রাম্প মনে করেন ইরানের সাথে কূটনৈতিক সমঝোতা এখনও সম্ভব, তাই এখনই কোনো সামরিক পদক্ষেপ নেওয়াটা বোকামি হবে। ব্যাপারটা একটু তলিয়ে দেখুন। বছরের পর বছর ধরে ওয়াশিংটন আর তেল আবিব ইরানের বিরুদ্ধে একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলে এসেছে। ওটাই ছিল ঐতিহাসিক বাস্তবতা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে একটা দৃশ্যমান মতভেদ। একটা আঞ্চলিক সংকটের ঠিক মাঝখানে এই দুই মিত্রের মধ্যে এমন ফাটল প্রকাশ্যে আসাটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা শুধু একটা সাধারণ বিবৃতি না, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা বড়সড় ফাটলের স্পষ্ট ইঙ্গিত। এবার চলুন দেখি আমেরিকার দিক থেকে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। আমাদের দ্বিতীয় অংশ, আমেরিকার নাজুক ভারসাম্য। এখানে আসলে অভ্যন্তরীণ চাপ আর বৈশ্বিক অবস্থানের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা চলছে। দেখুন, হোয়াইট হাউস চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের আঞ্চলিক কার্যক্রম নিয়ে অন্তত একটা সাময়িক আর সীমিত বোঝাপড়ায় পৌঁছাতে। আর তাই উপসাগরীয় মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক আলোচকদের মাধ্যমে পর্দার আড়ালে কিন্তু নীরবে আলোচনা চলছে। মার্কিন প্রশাসন আসলে আশা করছে যে এই নীরব আলোচনাগুলো যদি কোনোভাবে সফল হয়, তাহলে অন্তত সাময়িকভাবে হলেও উত্তেজনা কিছুটা কমবে। মানে সরাসরি যুদ্ধের বদলে কূটনীতিকে একটা সুযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা আর কি। কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য কাজটা মোটেও সহজ না। তাদের একই সাথে দুই নৌকায় পা দিয়ে চলতে হচ্ছে। একদিকে তাদের দেখাতে হবে শক্তির মহড়া, মানে বিশ্বের সামনে, এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার সেই চিরাচরিত কঠোর অবস্থানটা ধরে রাখতে হবে। কিন্তু অন্যদিকে আছে অভ্যন্তরীণ ক্লান্তি। আমেরিকার সাধারণ মানুষের মধ্যে এখন বিদেশি যুদ্ধ, বিপুল সামরিক ব্যয় আর পশ্চিম এশিয়ার এই অন্তহীন সংঘাত নিয়ে রীতিমতো বিরক্তি চলে এসেছে। ইরাক আর আফগানিস্তান যুদ্ধের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষত তো এখনও দগদগে। তাই প্রেসিডেন্টকে এমনভাবে ব্যালেন্স করতে হচ্ছে যাতে আমেরিকার শক্তিও প্রকাশ পায়, আবার দেশটা নতুন করে কোনো ব্যয়বহুল সামরিক বিপর্যয়ের মুখেও না পড়ে। এবার একটু ইসরায়েলের চশমা দিয়ে পরিস্থিতিটা দেখা যাক। আমাদের তৃতীয় অংশ, ইসরায়েলের কৌশলগত অবিশ্বাস বা সোজা কথায় সময় কিনে নেওয়ার ভয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসলে গোড়া থেকেই ইরানকে অবিশ্বাস করেন। তিনি বারবার কূটনীতির বদলে সরাসরি আক্রমণাত্মক চাপ দেওয়ার পক্ষে কথা বলে আসছেন। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের ভয়টা কোথায় জানেন? তারা মনে করেন এই যে কূটনীতিক প্রচেষ্টা, এটা আসলে ইরানের একটা চাল। ইরান এই আলোচনাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে শুধু সময় কিনছে। আর এই সময়ের মধ্যে তারা বসে নেই। তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে, ড্রোন ভাণ্ডার আরও বড় করছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করছে। ইসরায়েলের সোজা কথা, কূটনীতির নামে ইরান মূলত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে নেয়ার মোক্ষম সুযোগ পাচ্ছে। তো এই পুরো পরিস্থিতিতে ইরান কি ভাবছে, এটাই আমাদের চতুর্থ অংশ,
ইরানের হিসেবি আত্মবিশ্বাস। দেখুন, বিশ্বমঞ্চে যখন প্রতিপক্ষদের নিজেদের মধ্যেই কাঁদা ছোড়াছুড়ি চলে, তখন অপর পক্ষ কিন্তু সেটা খুব আরাম করে বসে বসে দেখে। তেহরানও ঠিক সেটাই করছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে যে আমেরিকা আর ইসরায়েল যদি একমত না হতে পারে, তবে সেটাই তাদের জন্য নতুন কৌশলগত সুযোগ। আর এই হিসেবি ধারণার কারণেই হরমুজ প্রণালীতে ইরানকে হঠাৎ করেই অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তেহরান জানে ওয়াশিংটন এই মুহূর্তে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে আর একটা অন্তহীন যুদ্ধে জড়াতে চায় না। আমেরিকার এই যুদ্ধ এড়ানোর মরিয়া ইচ্ছাই তেহরানকে তাৎক্ষণিক একটা কৌশলগত সুবিধা এনে দিচ্ছে। এই তিন পক্ষের তিন রকম অবস্থান মেলালে আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াই? এটাই আমাদের পঞ্চম এবং শেষ অংশ, চরম অনিশ্চিত ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতিটা আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপের উপর বসে আছে। এখানকার উত্তেজনাগুলো একই সাথে রাজনৈতিক, ব্যক্তিগত এবং কৌশলগত। এই ভূ-রাজনৈতিক ব্যালেন্স রক্ষা করাটা এখন অবিশ্বাস্য রকমের ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা অনেকটা দ্বিমুখী ফাঁদের মতো। একদিকে ইরান যদি এই সুযোগ পেয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করে বসে, তবে ট্রাম্প হয়তো বাধ্য হয়েই আরও কঠোরভাবে পাল্টা আঘাত হানবেন। অন্যদিকে নেতানিয়াহু যদি বুঝতে পারেন যে আমেরিকা বেশি নমনীয় হয়ে যাচ্ছে, তবে তিনি হয়তো আমেরিকার পরোয়া না করে একাই স্বাধীন সামরিক পদক্ষেপ নিয়ে বসবেন। আর ঠিক এই কারণে পরিস্থিতি এত ভঙ্গুর। বিশ্বাস করুন, পুরো অঞ্চলটাকে একটা ভিন্ন বা ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে খুব বেশি কিছু দরকার নেই। মাত্র তিনটে জিনিস: একটা ক্ষুব্ধ বিবৃতি, একটা আকস্মিক হামলা, অথবা একটা সাধারণ গোয়েন্দা ব্যর্থতা। এই তিনটে অনুঘটকের যে কোনো একটা ঘটলেই হলো। মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যেতে পারে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে দিন শেষে আসল প্রশ্নটা কি দাঁড়ায়? প্রকাশ্যে দৃশ্যমান এই ফাটলগুলো কিভাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে নতুন রূপ দেবে? যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই ঐতিহাসিক মিত্রতায় চির ধরাটা কি এই অঞ্চলের নতুন কোনো স্থিতিশীলতার পথ তৈরি করবে, নাকি এটা আরও বড়, আরও ভয়াবহ কোনো সংঘাতের সলতে পাকানো শুরু করল? এই বিশাল ভূ-রাজনৈতিক পরিবর্তনের ঢেউ আমাদের সবাইকে ছুঁয়ে যাবে। তাই এর পরিণতি নিয়ে ভাবার সময় এখনই। আমাদের আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই জটিল সমীকরণটা আপনাদের কাছে এখন অনেকটাই স্পষ্ট। ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।